বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের বেসিক ক্লাসের 2 নম্বর লেকচার আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সবচেয়ে সহজে কিভাবে নির্ণয় করা যায়। আসলে জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য আমার এই একটা ক্লাসই যথেষ্ট। শর্ত হলো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডও টানা যাবে না, ক্লাসটা দেখতে হবে ফুল স্ক্রিন করে, ফুল কোয়ালিটিতে। বিশেষ করে 1 নম্বর লেকচারটা আগে দেখে নেবেন। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন এবং আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএ এবং ফেসবুক পেজ আলামিন স্যার বিবিএ এর হোম পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য যে তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন, আমি আমার মতো করে এখানে লিখে নিয়েছি। যদি এগুলো তোমরা বুঝতে পারো, যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা সহজে নির্ণয় করতে পারবে। আচ্ছা, 1 নম্বর লেকচারে তোমাদেরকে বলেছিলাম সবসময় ব্যবসায়ের মালিক নিজেকে ধরে নিবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে আমি আরেকটা কথা বলতে চাই। তুমি যে অঙ্কের সমাধান করো না কেন, শুরুতে বা সব সময় নগদ টাকাটা নিয়ে চিন্তা করবে। কেন বললাম সেটা আজকের ক্লাসেই বুঝতে পারবেন। প্রথমত 1 নম্বর কথা, যে অঙ্কের সমাধান করার জন্য তোমাকে বলা হয়েছে, ওই অঙ্কের ব্যবসায়ের মালিক যাকে দেওয়া হয়েছে, তুমি ধরে নিবে যে ব্যবসায়ের মালিক হলে তুমি। আর যখন যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা নির্ণয় করতে যাবে, তখন প্রথমে নগদ নিয়ে চিন্তা করতে হবে। এখন জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য একটা হলো ডেবিট দিক আর একটা হলো ক্রেডিট দিক। নগদ নিয়ে চিন্তা করে যদি মনে হয় ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, তাহলে নগদ অন ডেবিট। তোমার ব্যবসায়ের মধ্যে কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, এগুলো ভালো করে জানার কথা। যদি 1 নম্বর লেকচার মনোযোগ দিয়ে দেখো, ব্যবসায়ের মধ্যে নগদ আসবে কিসের মাধ্যমে? আয়ের মাধ্যমে। ব্যবসায়ের মধ্যে নগদ আসার কারণে যদি নগদান ডেবিট হয়, তাহলে আয়টা হয়ে যাবে নগদের বিপরীত, মানে নগদান ডেবিট, আয় ক্রেডিট। 2টা দিক হয়ে গেল, একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক। যে কোনো লেনদেনের জাবেদা দাখিলা আমাদের ওইভাবেই লিখতে হবে। আর যদি ব্যবসা থেকে নগদ চলে যায়, তখন নগদান ক্রেডিট করতে হবে। তোমার ব্যবসা থেকে নগদ চলে যাবে নিশ্চয়ই কোনো ব্যয়ের মাধ্যমে। তো নগদ চলে গেলে নগদান যদি ক্রেডিট হয়, তখন ওই ব্যয়কেই করতে হবে ডেবিট। যখন তুমি কোনো সম্পদ ক্রয় করবে, সম্পদ ক্রয় করলে সম্পদ ডেবিট করতে হয়। এখন সম্পদ ক্রয় করলে তো নগদ চলে যাবে, তখন নগদান করবে তুমি ক্রেডিট। সম্পদ ক্রয় করার কারণে সম্পদ যদি ডেবিট হয়, তাহলে নগদান ক্রেডিট। মূল কথাটা কি? মূল কথা হলো আমরা নগদ নিয়ে চিন্তা করব। নগদ চলে আসলে নগদান ডেবিট, নগদ আসে আয়ের মাধ্যমে আয় ক্রেডিট, বা যেভাবেই আসুক না কেন, নগদ যেটার মাধ্যমে আসবে ওইটাই ক্রেডিট। নগদ চলে গেলে নগদান ক্রেডিট। আগে কিন্তু নগদ নিয়ে চিন্তা করতে হবে। নগদ চলে যায় ব্যয়ের মাধ্যমে, ব্যয় ডেবিট। সম্পদ ক্রয় করলে নগদ চলে যাবে, নগদ ক্রেডিট, সম্পদটা ডেবিট। সুতরাং নগদ নিয়ে চিন্তা। এখন হাতে কলমে আমি তোমাদেরকে বোঝাবো, সবাই সব কিছু বুঝতে পারবেন। শর্ত হলো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখা, 1 সেকেন্ডও টানা যাবে না। আচ্ছা, একটু ধীরে ধীরে আলোচনা করছে। এখানে আছে ক্যাশ সেলস। ক্যাশ মানে তো নগদ, সেলস মানে বিক্রয়। তো নগদে বিক্রয় 20,000 টাকা। নগদে বিক্রয় করলে তুমি একবার চিন্তা করে দেখো, তোমার ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে না চলে গেছে? নিশ্চয়ই নগদ চলে গেছে। তো নগদান যদি চলে যায়, নগদ এসেছে এটাতে, নগদে বিক্রয়। তো নগদ যদি চলে আসে, তখন নগদান ডেবিট করতে হবে, যেমন ক্যাশটা ডেবিট।
বিক্রয় করলে কিন্তু নগদ আসে। তো নগদ এসেছে বিক্রয়ের মাধ্যমে, আয়ের মাধ্যমে। আয়ের নামটা কি? সেলস। তাহলে এখানে সেলস ক্রেডিট। এটা ক্লিয়ার? এগুলো তো সহজ। তারপরে এটাও বোঝানো হবে আজকের ক্লাসে। পারচেজ গুডস ৬,০০০ টাকা। পারচেজের বাংলা অর্থ হচ্ছে ক্রয়, গুডস মানে পণ্য। পণ্য ক্রয় ৬,০০০ টাকা। এই যে ৬,০০০ টাকায় পণ্য ক্রয় করেছ, নগদ কিন্তু চলে গেছে। তাহলে ক্যাশ ক্রেডিট। নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে। ব্যয়ের নামটা কি এখানে? পারচেজ। পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার এটা? পেইড স্যালারিস ১০,০০০। কর্মচারীর বেতন পরিশোধ। পেইড মানে পরিশোধ, স্যালারি মানে বেতন, বেতন পরিশোধ। তো বেতন পরিশোধ করলে নগদ চলে গেছে, ক্যাশ অবশ্যই ক্রেডিট। তো নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে। ব্যয়ের নামটা কি? স্যালারি। স্যালারি এক্সপেন্সটা আমরা এখানে লিখবো ডেবিট। সুতরাং আমরা লিখে নিচ্ছি স্যালারিজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ ফার্নিচার। ফার্নিচার ক্রয়। পারচেজ মানে ক্রয়। ফার্নিচার আসবাবপত্র, আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করলে নগদ তো চলে গেছে, আগে কিন্তু নগদ নিয়ে চিন্তা। ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। আর ফার্নিচার আসবাবপত্র ক্রয় করলে, কোনো সম্পদ ক্রয় করলে কিন্তু সম্পদের নাম ডেবিট করতে হয়। এই যে আমি এখানে বলেছি, কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয়। সুতরাং আমরা এখানে নগদ তো চলে গেছে, আমরা ক্যাশটা ক্রেডিট করব। এখন গুরুত্বপূর্ণ দুইটা বুঝো। সোল্ড মানে বিক্রয়, মার্চেন্ডাইজ পণ্য। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে বিক্রয় মানে পণ্য বাকিতে বিক্রয় ২৫০০। তো যেহেতু আমি এর আগে বলেছি সবসময় নগদ নিয়ে চিন্তা করতে হবে, তাহলে এটা তো নগদ নিয়ে চিন্তা করে আমরা পারছি না, এরকমই মনে হচ্ছে না? আচ্ছা, একটা কাজ করো। আমরা তো জানি যে কোনো আয় ক্রেডিট। এটা বিক্রয় করা হয়েছে, আয় হয়েছে, তাহলে সেলস তো অবশ্যই ক্রেডিট। তাহলে ডেবিটটা কি? যদি নগদে বিক্রি করতাম তাহলে নগদ টাকা পেয়ে যেতাম। বাকিতে বিক্রয় করেছি তাই নগদ পাই নাই। তার মানে কি এটা যে নগদ একেবারেই পাবো না, নাকি একদিন পাবো? আপাতত কিসের সৃষ্টি হলো? দেনাদার। আপাতত কিসের সৃষ্টি হলো? নগদের জায়গাটা কে দখল করে নিল? দেনাদার। সুতরাং যেহেতু নগদ টাকা একদিন পাবো, আমরা এখানে লিখব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ঠিক আছে? এটা মানে নগদ নিয়ে চিন্তা করে সেলস ক্রেডিট। আয় হওয়ার কারণে এটা ক্রেডিট করলাম। আর এটা মনে করে বিক্রয় করলে নগদে নগদ পাওয়ার কথা, বাকিতে বিক্রয় হয়ে গেছে, নগদ এখন পাই নাই, ভবিষ্যতে পাবো। আপাতত নগদের জায়গা দখল করে নিল দেনাদার। এটাই তো বিষয়, তাই দেনাদার। চিন্তা কিন্তু একই রকম। পারচেজ মানে ক্রয়, গুডস মানে পণ্য, ফ্রম মানে থেকে, বিলাল, বিলালের কাছ থেকে পণ্য ক্রয় ৬,০০০। ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন ঘটে, কারো নাম লেখার কোনো প্রয়োজন পড়ে না। নাম যখনই থাকবে তখনই ধরে নিতে হবে এটা বাকিতে, যার কারণে নামটা লেখা হয়েছে। এই জন্য এটা বোঝানোর জন্য আমি লেনদেনটা নিয়ে এসেছি। তো বাকিতে ক্রয়, এটার বাংলা অর্থ, তাই না? বাকিতে ক্রয়। যদি নগদে ক্রয় করতাম তাহলে নগদ চলে যেত, বাকিতে ক্রয় নগদ যায় নাই। তো নগদ ক্রয় করলে নগদ চলে যেত, আর ব্যয়টা ডেবিট হয়ে যায় আমরা জানি। তো ব্যয় ডেবিট করো।
পারচেজ ডেবিট, এবং নগদ যায় নাই। তো নগদ যায় নাই, একদিন তো নগদ দিতে হবে, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট। নগদ যায় নাই, একদিন নগদ যাবে, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এখানে আমি যে সকল লেনদেনগুলো নিয়েছি তোমাদের উদাহরণ দিয়ে এখানে বুঝাবো, ইনশাল্লাহ একেবারে সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। এভাবে যদি সম্পূর্ণ বইয়ের ক্লাস দেখতে পারো তাহলে অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই। অলরেডি যারা পেইড কোর্সে যুক্ত আছো তোমাদের বন্ধুদের জানিয়ে দিও, তাদের পরামর্শ দিও, তারাও যাতে বাসায় বসে কম সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতি নিতে পারে। এগুলো শেখানোর জন্য, এগুলা চাইলে এগুলোর জন্য আলাদা করে 10টা ক্লাসও দেওয়া যায়, চাইলে 2টা ক্লাসেও বোঝানো যায়। তো আমার এখানে কম সময়ে সম্পূর্ণ বইয়ের কোর্স শেষ করতে পারবে, সম্পূর্ণ বেসিক জেনে একেবারে বেসিক থেকে প্রিমিয়াম লেভেলের সকল ম্যাথ। এখানে আছে রহমান স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 2,50,000 টাকা। রহমান ব্যবসা শুরু করেছেন নগদ 2,50,000 টাকা দিয়ে। নগদ নিয়ে চিন্তা করো, ব্যবসার মধ্যে কি নগদ এসেছে? উনি 2,50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, নগদ তো এসেছে। তাহলে 1 নাম্বার আমরা এখানে লিখে নিব, নগদ কিন্তু এসেছে। ক্যাশ ডেবিট, নগদ এসেছে কি হয়ে, কিসের মাধ্যমে? যদি ব্যবসা শুরু করা হয় টাকা নিয়ে, এটাকে বলা হয় মূলধন, ক্যাপিটাল। ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, 2 নম্বর, পেইড ইন্টু দ্য ব্যাংক 30,000। পেইড মানে পরিশোধ, ব্যাংকে পরিশোধ 30,000 টাকা। ব্যাংকে পরিশোধ করলে কিন্তু নগদ চলে গেছে, ব্যবসা থেকে যদি ব্যাংকে পরিশোধ করি নগদ চলে গেছে। ক্যাশ ক্রেডিট আর ব্যাংক পেয়েছে ব্যাংক ডেবিট। আগে কিন্তু নগদ নিয়ে চিন্তা। তোমরা তো এটা বুঝতে পেরেছো যে নগদ চলে গেছে ব্যাংকে পরিশোধ করার কারণে। ব্যাংক ডেবিট, ক্যাশ ক্রেডিট। সোল্ড গুডস টু রহিম, সোল মানে বিক্রয়, গুডস মানে পণ্য, পণ্য বিক্রয় রহিমের কাছে, মানে রহিমের কাছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় করলে নগদ তো পাওয়া হয় নাই, অবশ্যই আয়টা আমরা কি করব, আয়টা অবশ্যই আমরা ক্রেডিট করে নিব। আর রহিম দেনাদার, টাকা এখনো দেয় নাই, একদিন দিবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলসটা ক্রেডিট। রিটার্ন গুডস টু কামাল 4,000। কামালকে, রিটার্ন মানে তো ফেরত, গুডস মানে তো পণ্য। কামালকে পণ্য ফেরত দেওয়া হলো 4,000 টাকা। কামালকে পণ্য ফেরত দেওয়া হয়েছে। আবার যদি এখানে টু না হয়ে ফ্রম হতো তখন কামালের কাছ থেকে পণ্য ফেরত পাওয়া গেল, এইরকম অর্থ প্রকাশ হয়ে যেত। যেহেতু বলা হয়েছে কামালকে পণ্য ফেরত দেওয়া হলো, তার মানে কামালের কাছ থেকে ক্রয় করেছিলাম, ফেরত দিয়েছি। এটার নাম কি দাঁড়ায়? ক্রয় ফেরত। আচ্ছা, ক্রয় ফেরত যা এর মধ্যে পড়ে, এটার ব্যাখ্যা তো এখন করার প্রয়োজন নাই, 1 নম্বর লেকচারে বলা আছে। আমরা জানি যে কোনো আয় ক্রেডিট, তাহলে ক্রয় ফেরতটাই ক্রেডিট, মনে রাখার সহজ উপায়। আচ্ছা, কারো কাছ থেকে যদি ক্রয় করি বাকিতে, কিসের সৃষ্টি হবে? পাওনাদার। আবার কারো কাছে যদি বাকিতে বিক্রয় করি, কিসের সৃষ্টি হবে? দেনাদার। তার মানে ক্রয় কিংবা ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয় কিংবা বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক। কামালকে যেহেতু পণ্য ফেরত দিয়েছি, পাওনাদার ফেরত পেয়েছে, পাওনাদার ডেবিট, আর বিক্রয় ক্রয় ফেরত এটা আয় হওয়ার কারণে ক্রেডিট। এটা তো ক্রয় ফেরত, তো পাওনাদার পেয়েছে, ক্রয় করে যদি আবার ফেরত দিয়ে দিই, পাওনাদার পেয়েছে। অ্যাকাউন্ট পেবল ডেবিট, পারচেজ রিটার্নটা ক্রেডিট।
সুতরাং আমরা বুঝতে পারলাম যে ক্রয় ফেরতটা আয় হওয়ার কারণে ক্রেডিট করা হয়েছে, আর পাওনাদার পেয়েছে তাই পাওনাদারটা ডেবিট করা হয়েছে। নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন পরবর্তীগুলো বোঝাচ্ছি। এটা আমি এখানে রেখে দিলাম। পেইড কোর্সে যারা ভর্তি আসো, এই পিডিএফটা তোমরা ড্রাইভে পেয়ে যাবে। গুগল ড্রাইভে অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ সব কিছু সাজানো থাকবে। পেইড স্যালারিজ, তো বেতন পরিশোধ এটা আমরা আগেও জানি। এটা হলো 5 নাম্বার, না? বেতন যদি পরিশোধ করো তাহলে নগদ তো চলে যাবে, ক্যাশ হবে ক্রেডিট, স্যালারি ডেবিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ওইভাবেই আমাদের লিখতে হবে। পারচেজ ফার্নিচার, আসবাবপত্র ক্রয়। তো আসবাবপত্র যেহেতু ক্রয় করা হয়েছে, নগদ তো চলে গেছে, আর সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয়। ফার্নিচার ডেবিট, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। রেন্ট পেইড 3500, ভাড়া পরিশোধ। ভাড়া পরিশোধ করলে নগদ চলে যাবে, সেই ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট। আর ব্যয়টা ডেবিট, ব্যয়টা এখানে কি, রেন্ট এক্সপেন্স। উইথড্র টাকা 2000 ক্যাশ টু পে পার্সোনাল লিভিং এক্সপেন্স। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে 2000 টাকা ব্যবসা থেকে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করা হলে ব্যবসা থেকে নিশ্চয়ই নগদ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশটা ক্রেডিট, আর নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে, এই জন্য ড্রয়িংটা ডেবিট। ড্রয়িংয়ের বাংলা অর্থ উত্তোলন। ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেজ গুডস ফ্রম বিলাল 6000 টাকা। বিলালের কাছ থেকে, পারচেজ গুডস ফ্রম বিলাল, বিলালের কাছ থেকে ক্রয় করা হয়েছে 6000 টাকা। তো এটা তো বাকিতে, নাম যেহেতু আছে। তো এটা আগের উদাহরণে দিয়েছি, বর্তমানে বলছি, কেন বলছি এটা একটু পরেই বুঝতে পারবেন। বিলালের কাছ থেকে ক্রয় করা হয়েছে 6000 টাকা, তো এটা আমি একটু পরে বোঝাই, এগুলো আগে সরিয়ে ফেলি। এটা এখানে রেখে দিলাম, পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। বিলালের কাছ থেকে পণ্য ক্রয়, এটা বাকিতে ক্রয়। 8 নম্বর চলে গেছে। পারচেজ ডেবিট, বাকিতে ক্রয় যেহেতু, আর পাওনাদারের সৃষ্টি হয়েছে, ব্যাখ্যা একটু আগে করেছি। ক্যাশ সেলস 15,000 টাকা। নগদে বিক্রয়, নগদ এসেছে, তারপর আয়ের মাধ্যমে নগদ যেহেতু এসেছে, ক্যাশ ডেবিট, আর আয়টা হচ্ছে এখানে সেলস, সেলস ক্রেডিট। তারপর এখানে আছে পেইড বিলাল ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 5800। পেইড মানে পরিশোধ, বিলালকে পরিশোধ, ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্টের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে,
যারা এর আগে কমার্স পড়েছো তারা ভালো করে জানো যে রহিমের কাছ থেকে পাওনার 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রাপ্তি এরকম। তো বিলালের কাছে আগে ছিল 6,000 টাকা, বিলাল পাবে, বাকিতে ক্রয় করা হয়েছিল বিলালের কাছ থেকে। এখন ওই 6,000-এর পূর্ণ নিষ্পত্তিতে বিলালকে 5,800 টাকা পরিশোধ করা হয়েছে, 200 টাকা এখানে ডিসকাউন্ট পাওয়া গেছে। তো এখানে আমার তথ্যটা হলো, কোনো লেনদেনের মধ্যে যদি নগদ টাকা ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, নগদ টাকা যদি ক্রেডিট হয় ডিসকাউন্টও ক্রেডিট। এখন দেখো, যেমন ধরো 5,800 টাকা বিলাল পেয়েছে, যে পায় সে ডেবিট। তো আমি এখানে লিখলাম অ্যাকাউন্ট পেবল ডেবিট। তারপর নগদ যেহেতু বিলালকে পরিশোধ করে দিছি, নগদ চলে গেছে, ক্যাশ আমি লিখে দিলাম ক্রেডিট। যেহেতু ক্যাশ ক্রেডিট, তাহলে ডিসকাউন্টও ক্রেডিট হবে, আর যদি ক্যাশটা ডেবিট হতো তাহলে ডিসকাউন্টও ডেবিট হয়ে যেত। তো এই জন্য ডিসকাউন্ট এখানে 200 টাকা, ক্যাশ যেহেতু ক্রেডিট তাহলে ডিসকাউন্টও আমি লিখব ডিসকাউন্ট ক্রেডিট। এখন এটা বুঝতে হবে, প্রথমত বিলালের কাছ থেকে বাকিতে ক্রয় করা হয়েছিল, তাহলে বিলাল পাবে 6,000 টাকা। তো বিলালের এই 6,000 টাকার পণ্য নিষ্পত্তিতে তাকে 5,800 টাকা দেওয়া হয়েছে, ক্যাশ চলে গেছে, তাই ক্যাশটা ক্রেডিট। আর এখানে ডিসকাউন্ট 200, শর্ত হলো ক্যাশ যদি ডেবিট হয় ডিসকাউন্টও ডেবিট, ক্যাশ যদি ক্রেডিট হয় ডিসকাউন্টও ক্রেডিট। তো এই জন্য এখানে ডিসকাউন্টও ক্রেডিট করা হয়েছে। আর বিলালের কাছ থেকে যখন বাকিতে ক্রয় করা হয়েছিল পাওনাদারের নামে 6,000 টাকা ক্রেডিট করা হয়েছিল, মনে আছে? পাওনাদার কি করা হয়েছিল? ক্রেডিট। এই যে দেখো, পাওনাদার ক্রেডিট ছিল। আর এখন যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি, তখন পাওনাদারকে যখন আমরা ডেবিট করে ফেলবো তখন এটা হিসাব থেকে বাদ হয়ে যাবে। কেন? কারণ পরিশোধ করে দিয়েছি। এই জন্য মূলত অ্যাকাউন্ট পেবল ডেবিট। এখানে টোটাল 6,000 টাকা আসবে, এখানে 5,800 টাকা, এখানে 200। প্রশ্ন হলো এখানে 6,000 কেন? কারণ আগে পাওনাদার 6,000 ছিল, এই জন্য এখানে 6,000। আর ক্যাশ এবং ডিসকাউন্টের টাকা আলাদা করে দেখাতে হবে। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে ডিসকাউন্টটা কেন ক্রেডিট হলো? আমরা জানি যে কোনো আয় হলো ক্রেডিট, যে কোনো ব্যয় ডেবিট। বিলালের কাছ থেকে 6,000 টাকা বাকিতে ক্রয় করেছিলে, তুমি তো নিজেকে ব্যবসায়ী ধরে নিচ্ছ, 5,800 পরিশোধ করেছো, 200 টাকা তুমি দিতে হচ্ছে না। তো এটা কি তোমার আয় নয়? ডিসকাউন্ট কি তোমার আয় নয়? এই জন্য ক্রেডিট। আর যদি এটা দ্বারা ব্যয় বোঝাতো তখন ডিসকাউন্টটা ডেবিট হয়। আশা করছি ক্লিয়ার। গুডস রিটার্ন ফ্রম মানিক 7,000। গুডস মানে পণ্য, রিটার্ন মানে ফেরত, পণ্য ফেরত মানিকের কাছ থেকে 7,000 টাকা। ফ্রম মানে থেকে, তার মানে বিক্রয় করেছিলাম, বিক্রয় করার পর ফেরত পেয়ে গেছি, এটাই তাই তো? আমরা জানি বিক্রয় ফেরত কি, বিক্রয় ফেরত আমরা জানি ব্যয়ের মধ্যে পড়ে। সুতরাং আমরা সেলস রিটার্ন, সেলস রিটার্নটা এখানে ডেবিট করব, কারণ বিক্রয় ফেরত আমরা জানি ব্যয়ের মধ্যে পড়ে। আর বিক্রয় ফেরতের সাথে মনে করে একজনের কাছে বিক্রয় করেছিলাম, তেনাদারের সৃষ্টি হয়েছে, সে হলো মানিক, এখন আবার ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে দেনাদার হ্রাস পেয়েছে। দেনাদার যেহেতু হ্রাস পেয়েছে তখন দেনাদার এখানে ক্রেডিট। একটু আগেই তো বললাম যে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, এগুলো মনে রাখলেই চলবে। ডিভিডেন্ড রিসিভড 1,000, লভ্যাংশ প্রাপ্তি। 1 নম্বর লেকচারে বলেছি না লভ্যাংশ কি? ওই লভ্যাংশ প্রাপ্তি, এটা নিয়ে এখন আর ব্যাখ্যা করতেছি না। তো লভ্যাংশ প্রাপ্তি মানে ক্যাশ প্রাপ্তি, ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ইনকাম,
ডিভিডেন্ড ইনকামটা হয়ে যাবে ক্রেডিট। বোর্ড ফার্নিচার ইন ক্যাশ টাকা 8,000। বোর্ড মানে তো কেনা হয়েছে আসবাবপত্র 8,000 টাকা। ফার্নিচার ডেবিট। ফার্নিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কারণ নগদ চলে গেছে। সবগুলোর সমাধান বোঝানো হলো। পরবর্তী চ্যাপ্টারের আমরা তো সরাসরি ম্যাথে চলে যাব, ধারাবাহিক সকল চ্যাপ্টারের ম্যাথ সমাধান করার আগে এই 2টা ক্লাস ভালো করে প্র্যাকটিস করবেন। আলাদা করে চিহ্নিত করে দিচ্ছি, আর পিডিএফটা ড্রাইভে দেওয়া হবে। ওকে, তাহলে 2টা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মনোযোগ দিয়ে পুনরায় ক্লাসটা দেখে নাও।